আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবা। কারণ হচ্ছে যে এখন পরিস্থিতি আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং একই সাথে যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ কিন্তু তুমি পরিশ্রম করতে পারবা ইচ্ছা মতো। আবার যখন অসুস্থ থাকো তখন কিন্তু ওই এফোর্টটা দেওয়া যায় না। তো সুস্থতার কদরটা করবা এবং সুস্থ থাকার যে ব্যয়টা সেটা মানে পুরো ফায়দাটা নেওয়ার চেষ্টা করবা। কারণ যেখানে আমি দেখতে পাচ্ছ বেশ কয়েকদিন ধরে অসুস্থ, পুরো এফোর্ট আমি দিতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যেটা শুরু করতে গত ক্লাসে যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে পরিপাকের উপর আমরা পড়া শুরু করেছিলাম। পরিপাক এই চ্যাপ্টারটা, এটা আসলে অনেক বড় এবং জটিল একটা চ্যাপ্টার, তবে একটু টেকনিক্যালি পড়তে হবে আর কি। তো মেন মেন জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। তো আমরা গত ক্লাসে পরিপাক নালী রিলেটেড যে বিষয়গুলো সেগুলো পড়লাম। পরিপাক নালী বলতে আমরা বুঝি মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে নালীটা থাকে সেটাকে বলা হয় পরিপাক নালী, এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতি ধারণ করে, যার কারণে এটার নামগুলো তখন চেঞ্জ হয়। অর্থাৎ শুরুতে মুখছিদ্র, তারপরে মুখগহ্বর, তারপরে গলবিল, তারপরে অন্ননালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তারপরে হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রের মধ্যেও তিনটা অংশ আছে, সিকাম, কোলন, মলাশয়। তারপর হচ্ছে পায়ুছিদ্র। এই যে জিনিসগুলো, এগুলো একদম ক্লিয়ারলি বলতে হবে, কারণ এটা ক্লাস 10-এও ছিল, এগুলো তোমাদের পড়া উচিত এবং আমি আশা করি তোমরা এটা পারবা। ওকে, আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবা, কারণ আমি কয়েকদিন ধরে নেটওয়ার্ক এবং ইলেকট্রিসিটির একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তো আশা করি সব কিছুই ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি, যে তাহলে আমরা এই পরিপাক নালীটা যে বললাম যে মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত পুরাটাই হচ্ছে পরিপাক নালী, এবং পরিপাক নালীর বিভিন্ন অংশকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব যে মুখগহ্বরটাতে কি আছে বা এটাতে কি, তারপর অন্য নালীতে তেমন কিছু নাই। তারপর আমরা বলবো পাকস্থলীতে কি আছে বা পাকস্থলীর রিলেটেড যে বিষয়গুলো সেগুলো আমরা জানবো। তারপর ক্ষুদ্রান্তে কি কি আছে সেটা আমরা জানবো। অর্থাৎ পরিপাক নালীগুলো, আমরা তো পুরাটা নালীটা সম্পর্কে একটা ধারণা নিলাম, মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত পুরা নালীটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমাদের হয়েছে। এখন আমরা যে কাজটা করব, যে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মুখগহ্বরে কী কী রয়েছে সেটা নিয়ে, তারপর আস্তে আস্তে বাকি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমেই যদি আসি যে মুখগহ্বরের মধ্যে কি আছে তোমরাই বলো, কারণ তোমাদের জুলজিতে হিউম্যান রিলেটেড যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা আশা করব তোমাদের কাছে সবচেয়ে সহজ লাগার কথা। কারণ এবং তোমরা পরীক্ষা যখন দিতে যাবা তখন তুমি নিজের বডিটাকে নিয়ে যাবা, তো তোমার বডিতে কী কী আছে তুমি সেটা জানো নিশ্চয়ই, এবং না জানলেও জেনে নেওয়া উচিত। এবং কোনো কিছু ভুলে গেলেও তুমি কিন্তু বুঝে বুঝিয়ে বা তোমাকে তোমাকে দেখে দেখে তুমি খাতায় লিখবা। আচ্ছা, মুখের মধ্যে রসটা কেন আসতেছে? কারণ এখানে লালা গ্রন্থি আছে, তাই না? আবার আমরা কি করি, আমরা দাঁত দিয়ে কি করি, আমরা খাদ্যটাকে ক্ষুদ্র কণায় পরিণত করি চিবিয়ে চিবিয়ে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু জাস্ট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত না যে নিজেকে দেখে পরীক্ষায় লিখবা, এটা আর কি। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে নালী, তার মধ্যে বিভিন্ন অংশ আছে। তার মধ্যে প্রথম যে অংশটার কথা যদি আমরা বলি, সে প্রথম অংশটার নাম হচ্ছে মুখগহ্বর। তাহলে দেখো, এই মুখগহ্বরে কি আছে একটু বলো তো, তোমরা বলো এই মুখগহ্বরে কি রয়েছে, মুখগহ্বরে কি আছে। মুখগহ্বরে একদম সিম্পলি চিন্তা করো, আমরা যদি বলি যে অনেক কিছুই থাকবে, তবে আমরা পরিপাক নালীটা রিলেটেড কথা বলবো। সেটা হচ্ছে 1 নাম্বার আমরা বলতে পারি সেটা হচ্ছে কি রয়েছে, দাঁত রয়েছে। তারপরে কি রয়েছে, জিহ্বা রয়েছে। এগুলো পরিপাক রিলেটেড অংশ। হ্যাঁ, দাঁত এবং কি জিহ্বা রয়েছে, ঠিক আছে। এখন দেখো, আরেকটা জিনিস বলতে পারো যে স্যার আমাদের মুখগহ্বরের মধ্যে লালা গ্রন্থি রয়েছে। তো গ্রন্থির বিষয়গুলো আমি এক সিরিয়ালে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করতেছি পরিপাক নালী। তো মুখগহ্বর কিন্তু পরিপাক নালীর অংশ। এই যে মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত, এটা কিসের অংশ? তো মুখগহ্বর হচ্ছে পরিপাক নালীর অংশ, আর লালা গ্রন্থিটা হচ্ছে পরিপাক গ্রন্থির অংশ। তো
আমরা পরিপাক গ্রন্থিগুলো আলাদা আলোচনা করব, আমরা ঠিক করলাম। তো আপাতত আমরা পরিপাক নালীটা পড়ি। তো পরিপাক নালীর মধ্যে এক হচ্ছে দাঁত আর এক হচ্ছে কি জিহ্বা। অনেক সময় আমরা বলি না এটা তো আমরা পারি, অনেক সময় বলি যে থাপ্পড় মেরে তোর 32টা দাঁত ফালাইয়া দিব। তার মানে আমরা বুঝতে পারি যে একটা পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত আছে। কয়টা দাঁত? পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের কয়টা দাঁত থাকে? 32টা দাঁত থাকে। এখন মজার বিষয় হচ্ছে কি জানো, এই মজার বিষয় হচ্ছে 32টা দাঁতের মধ্যে আবার একটা 32টা দাঁতের মধ্যে আবার একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি জিনিসটা কি? ধরো আমি যদি বলি যে হ্যাঁ, এই যে দাঁতগুলো যদি আমি বলি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তো দেখো এখানে আমি এত করে ডিটেইলি আঁকতে গেলে একটু সময় লাগবে। আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দাঁত যেটা উপরের চোয়াল এবং নিচের চোয়াল, দুইটা চোয়াল আছে, তোমরা জানো নিশ্চয়ই। দুইটা চোয়াল আছে, উপরের চোয়াল এবং নিচের চোয়াল। মজার বিষয় হচ্ছে একটা চোয়ালকে যদি আমরা, যে কোনো একটা চোয়াল হয় উপরের চোয়াল অথবা নিচের চোয়াল, যে কোনো একটা চোয়ালকে যদি আমি অর্ধেক করি, দুই ভাগ করি, যে কোনো দুইটার যে কোনো একটা, এখানে উপরে একটা চোয়াল নিচে একটা চোয়াল, যে কোনো একটা চোয়ালকে যদি আমি দুই ভাগ করি, কয় ভাগ? দুই ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো এই অর্ধেকের মধ্যে যে রকমের দাঁত থাকবে বাকি অর্ধেকটার মধ্যে সেই দাঁতগুলোই থাকবে, মানে একই রকম আর কি। মানে অর্ধেকাংশে যে দাঁতগুলো রয়েছে বাকি অর্ধেকাংশে ওই রকম দাঁতগুলোই থাকে। এবং এটা শুধু উপরে ধরি, এটাকে যদি আমি ধরি নিচের চোয়াল, ঠিক উপরের চোয়ালটা তো সে একই রকম। হ্যাঁ, এদিকে যে দাঁতগুলো থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে ওই পাশেও ওই একই রকম দাঁতগুলো থাকবে। কথাটাকে বুঝাতে পারছি তোমাদেরকে? জাস্ট এটা আমার আঁকাটা জরুরি না, জাস্ট আমি বলতে চাচ্ছি যে কোনো একটা চোয়াল, উপরের চোয়াল অথবা কি নিচের চোয়াল, যে কোনো একটা চোয়ালকে যদি তুমি অর্ধেক করো, তাহলে এই অর্ধেকের মধ্যে যে দাঁতগুলো থাকবে ঠিক বাকি অর্ধেকের মধ্যে ঠিক এই রকম দাঁতগুলোই থাকবে। তাহলে আমরা যদি বলি যে প্রথম দুইটা দাঁতকে বলা হয় ইনসিসর। কি বলা হয়? ইনসিসর। প্রথম দুইটা দাঁতকে বলা হয় ইনসিসর। ঠিক আছে। তারপরের দাঁতটাকে বলা হয় ক্যানাইন। তারপরের দাঁতটাকে কি বলা হয়? ক্যানাইন। তারপরে একটা দাঁত, এগুলোকে ক্যানাইন বলা হয়। তারপর দুইটা দাঁত আছে, এদেরকে কি বলা হয়? প্রিমোলার বলা হয়। তারপর আরো তিনটা দাঁত আছে, এদেরকে আমরা বলবো কয়টা দাঁত? তিনটা দাঁত আছে, এদেরকে আমরা বলবো মোলার। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি এইভাবে যে ইনসিসর কি দিয়ে শুরু? আই দিয়ে শুরু। আমরা এটা আই দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, আমরা কি দিয়ে মনে রাখতে পারি? ইনসিসর আই দিয়ে শুরু, আই দিয়ে মনে রাখবো। ক্যানাইন কি দিয়ে শুরু? ক্যানাইন সি দিয়ে শুরু, এটাকে আমরা সি দিয়ে মনে রাখবো। ক্যানাইনের স্পেলিং যদি ইংলিশ স্পেলিং বলি, সি দিয়ে শুরু। প্রিমোলার কি দিয়ে শুরু? পি দিয়ে শুরু। মোলার কি দিয়ে শুরু? এম দিয়ে শুরু। তাই না? তো দেখো এই জিনিসটা আশা করি তোমরা এতটুকু জিনিস বুঝতে পেরেছো। তাহলে দেখো ইনসিসর আই দিয়ে শুরু, ক্যানাইন সি দিয়ে শুরু, প্রিমোলার পি দিয়ে শুরু, মোলার এম দিয়ে শুরু। এখন কথা হচ্ছে এই ইনসিসর কয়টা? দেখো তো, ইনসিসর হচ্ছে দুইটা। তাহলে আমরা কি বলবো? I2। দুইটা কয়টার মধ্যে? জাস্ট একটা চোয়ালের, যে কোনো একটা চোয়ালের অর্ধেক অংশে দুইটা ইনসিসর। জাস্ট আমরা এই চোয়াল, এই পাশের গুলাকে বলতেছি না, বা নিচের উপরে যে আরেকটা চোয়াল আছে সেটাও বলতেছি না, যে কোনো এক পাশের চোয়াল, এখানে দুইটা কি, এখানে হচ্ছে দুইটা ইনসিসর। আমরা কি বলবো? এখানে দুইটা হচ্ছে, এখানে হচ্ছে দুইটা হচ্ছে ইনসিসর। ক্লিয়ার? তারপরে একটা ক্যানাইন। ক্লিয়ার? তারপর দুইটা প্রিমোলার, তারপরে তিনটা মোলার। তো দেখো আমরা
এই জিনিসগুলো এইভাবে মনে রাখবো। তাহলে এখানে আবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলোর বাংলা নাম আমাদের শিখতে হবে। বাংলা নামগুলো একটু পরে আসতেছি, আমরা ইংলিশ নামগুলো আগে একটু খেয়াল করি। তো দেখো আমি কীভাবে বলতে পারো স্যার আপনি এগুলো কীভাবে মনে রাখছেন, 2টা নাকি 3টা? এই যে দেখো, তবে একটা জিনিস মনে রাখবা, আমাদের যে কোনো একটা চোয়ালের অর্ধেক অংশে 2টা ইনসিসর, 1টা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, আমরা চাইলে আমরা মনে রাখতে পারি I2C1P2 M3, আমার এইভাবেই মনে আছে। আমি এখানে ডং দেখাচ্ছি, ইনসিসর 2টি, এভাবে কেমনি এমনি মনে থাকে আমার তোমাদের মাথা আমার মাথা তো খুব একটা পার্থক্য না। আমি পড়ে আসছি, তোমরা পড়বা, এই তো। যদি পড়তে পারো তাহলে এখানে দেখবা যে আমার থেকেও তোমরা ভালো করতেছো। তো আহামরি কঠিন কিছু না। তো দেখো এখানে 2টা ইনসিসর, এই 2টা ইনসিসর, মানে আমরা এটা মনে রাখছি কীভাবে, I2 দিয়ে, মানে বলতেছি আমি I2, মানে এটা দিয়ে আমার মনে আছে যে না ইনসিসর 2টা। ক্যানাইন C1 আমার মনে আছে, কিন্তু C1 বলতেছি কি ক্যানাইন একটা, ক্যানাইন একটা এভাবে মনে থাকবে না, ওই যে C1 বলতেছি সেটা। আবার প্রিমোলার 2টা, মানে মনে রাখতেছি কীভাবে, এই যে P2। মোলার 3টা কীভাবে মনে আছে আমার, এই যে M3। তাহলে I2C1P2 M3, সূত্রটা কি I2C1P2 M3। তো এটাকে বলা হয় দন্ত সংকেত। এটা আমার শর্টকাট টেকনিক না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী এটাকে দাঁতের একটা সংকেত ব্যবহার করা হয়, যেটা হচ্ছে দন্ত সংকেত বলা হয়। কী বলা হয় এটাকে, কি বলা হয়, দন্ত সংকেত বলা হয়। এটাকে বলা হয় দন্ত সংকেত। এখন খেয়াল করো, তো এটাকে কি বলবো আমরা, দন্ত সংকেত বলবো। তবে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে দন্ত সংকেত যে আমরা এটা বলতেছি, এটা কতটুকু, এটা আমরা বললাম যে এটা উপরেও, এটা তো জাস্ট অর্ধেকটার মধ্যে I2C1P2 M3, তাহলে অর্ধেক অংশের মধ্যে 2টা I, 1টা C, 2টা P M3, জাস্ট অর্ধেক অংশে। তাহলে আমার এই অংশেও থাকবে, তাহলে আমার 2টা যদি ইনসিসর থাকে, আবার এই পাশেও 2টা ইনসিসর, তাহলে আমার 2 দিয়ে গুণ হবে। সি এই পাশে যদি একটা ক্যানাইন থাকে, ওই পাশে আরেকটা ক্যানাইন, তো 2 দিয়ে গুণ হবে। তা আমরা পুরো জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিব, পরে জিনিসটা কী করব, 2 দিয়ে গুণ করে দিব। এবং আবার আচ্ছা, এটা যদি উপরের, এটা যদি নিচের চোয়াল হয়, নিচের চোয়ালে যদি I2C1P2 M3 থাকে, খেয়াল করো, নিচের চোয়ালে যদি I2C1P2 M3 থাকে, উপরের চোয়ালেও তো I2C1P2 M3 থাকবে, কারণ আমি বলছিলাম 2টা একই রকম প্রায়। তাহলে I2C1P2 M3, তা আমরা এটা দিয়ে বুঝতেছি উপরের চোয়াল, এটা দিয়ে বুঝতেছি নিচের চোয়াল, 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, এখন এটাই হচ্ছে দন্ত সংকেত। এটাই হচ্ছে দন্ত সংকেত। আমরা দেখি এই মাঝখানে ডিভাইডার দেওয়া মানে কি, মাঝখানে যে ডিভাইডার দেওয়া, এটা কিন্তু আসলে ডিভাইডার না, এটা ভাগ করে দেওয়া না। এটা মানে হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে এগুলো উপরের চোয়াল, এগুলো নিচের চোয়াল। এটা মানে হচ্ছে এটার উপরের চোয়াল, এটা কি নিচের চোয়াল। ঠিক আছে, আমরা দাঁতগুলো গুনে দেখি এখন। 2টা, 1টা, 3টা, 2টা, 5টা, 5টা, 3টা, 8টা, 8টা, আর 8 দুগুণে 16। তাহলে দেখো 8 × 2, আবার নিচেও কি সেম 8 × 2। এটা আবার ভাগ করে দিও না, কাটাকুটি করে দিয়ে আসলে রেজাল্ট হবে 1টা। তো তোমার দাঁত কি একটা দিয়ে কীভাবে চাবাবা, মাংসের কাঁটা কীভাবে খাবা, এখানে একটা না, এটা ভাগ না, এটা এমনি বোঝানো হচ্ছে উপরে চল নিচে চল। তো 16 + 16 কত হবে, 16 + 16 কত হবে, 32টা। এই হচ্ছে 32। ঠিক আছে, সাধারণ ম্যাথমেটিক্স এখানে খাটবে না, এখানে সাধারণ ম্যাথমেটিক্স করতে যাও না। ওকে, ওকে ওকে বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা বাংলা নামগুলো একটু শেখার চেষ্টা করি। স্যার এখানে ইনসিসর দিয়ে কি, ইনসিসরের বাংলাটা কি, দেখো একটা ভালো জিনিস চিন্তা করবা, এগুলো কি সামনের দাঁত না, এগুলো একদম ফ্রন্টের দাঁত। তুমি চিন্তা করো, এগুলো মুখস্থ করার দরকার নেই, একদম ফ্রন্টে আছে কিন্তু দাঁতগুলা। তারপর ফ্রন্টের দাঁতগুলো একটু কি, ফ্রন্টের দাঁতগুলো একটু এরকম না, একটু এরকম অনেকটা সমান না। এই ফ্রন্টের যে একদম সামনের দিকে যে দাঁতগুলো, এইগুলো দিয়ে আমরা কি কোনো না কোনো জিনিস কেটে ফেলি, কাটতে ব্যবহার করি, এভাবে কাটি। যেটা আমাদের মায়েরা যখন কাঁথা সেলাই করে তখন অনেক সময় সুতা কাটে, দেখো না এভাবে সুতা কাটে যে, হ্যাঁ এই দাঁতগুলো দিয়ে কাটা হয়, কোনো জিনিস কর্তন করা হয়, কোনো না কোনো জিনিস কাটতে ব্যবহার করি। তো এইগুলোকে বলা হয় কর্তন দাঁত। কি বলা হয়? একে বলা হয় কর্তন দাঁত। কি বলা হয় রে? কর্তন দাঁত। এটাকে বলা হয় কর্তন দাঁত। ক্লিয়ার? আচ্ছা,
কর্তন মানে তাহলে ইনসিসর মানে কি কর্তন, কারণ সামনে আছে যে এগুলো একদম সামনে এগুলো কাটতে ব্যবহার করে এগুলো কর্তন দাঁত। আবার ইংরেজি শব্দ ইনসাইজ, ইনসিস্ট, ইনসিশন, ইনসিশন করা মানে কি, ইনসিশন মানে ইনসিশনের বাংলা হচ্ছে কর্তন। ইনসিশনের বাংলা কি, তোমরা যদি মেডিকেলে চান্স পাও তো দেখবা যে কত মানুষের ইনসিশন করতে হবে, কত মানুষকে কাটবা, নারী বুড়ি কেটে একদম সাইজ করতে হবে, তাই না? তো ওই যে ইনসিশন করা, ইনসাইজড করা, এই ইনসিশন মানে হচ্ছে কাটা। তুমি যখন সার্জারিতে যাবা, তুমি যখন ওই হ্যাঁ ওই মানে ওটিতে যখন যাবা অপারেশন থিয়েটারে, তখন তোমার স্যাররা বলবে এটাকে ইনসিশন দাও, তাড়াতাড়ি ইনসিশন করো, মানে এটাকে কাটো। ভিতরে স্যার কাজ করবে, ভিতরে আরও কাজ আছে। তাই প্রথম অবস্থায় আমরা এটা অপারেশন করতে গেলে আমরা আগে ইনসিশন দিই, তারপর ভিতরে কি ঠিক আছে এগুলোকে ঠিক করি, বা কেটে ফেলে দেওয়ার হলে কিছু ফেলে দিই। তো প্রথম কথাটা এটা ইনসিশন করা মানে কি, প্রথমে কাটা, এটাকে ইনসিশন বলি। তো ইনসিশনের বাংলা হচ্ছে কর্তন। আর যাই হোক, তারপর আমরা যদি ক্যানাইনে আসি, ক্যানাইন খেয়াল করো, ক্যানাইনের কাজ হচ্ছে কানা করে দেয়া। এই ক্যানাইনের কাজ কি, ক্যানাইনের কাজ হচ্ছে কানা করে দেয়া। কানা করে মানে কি, ছিদ্র করা। ইনসিসরের কাজ যেমন কাটা, ক্যানাইনের কাজ ছিদ্র করা, কানা করে দেয়া। তোমরা অনেক সময় বলি না কানা, কানা করে দেওয়া মানে কি, কোনো জিনিসকে ছিদ্র করবা, ছেদ করবা। ছিদ্র, এটা চোকা না, দেখো তো এই দাঁতটা চোকা, দেখা যায় যে এই দাঁতটা চোকা, আমার দাঁতটা বোঝা যায় যে চোকা এটা। এই যে দেখো সবারই এরকম আছে, দুই পাশে চোকা দাঁত আছে, চোকা, উপরেরটাও চোকা। এইগুলা দিয়ে সুইয়ের মতো ঢুকে যাবে কোনো কিছু ছেদ করতে গেলে, এইটা দিয়ে তুমি ছেদ করবা। হ্যাঁ, এটাকে বলবো আমরা ছেদন দাঁত। এটাকে কি বলবো আমরা, ছেদন দাঁত, ছেদন দাঁত। ঠিক আছে, ছেদনের চন্দ্রবিন্দু আছে, ছেদন দাঁত। ওকে, তারপরে যদি আমরা বলি প্রিমোলার, স্যার এটা কি, প্রিমোলার। আচ্ছা, এইগুলা দিয়ে আমরা কি করি, এই যে মোলার, ভিতরের দাঁতগুলো খেয়াল করো, ভিতরের দাঁতগুলো খেয়াল করো, ভিতরের দাঁতগুলো দিয়ে আমরা কি করি, পেশি না, পেশি ইচ্ছা মতো পেশি মজা করে খাই না, গরুর মাংস, মাটন, ওফ, চিকেন বিরিয়ানি, ইচ্ছা মতো এগুলো দিয়ে চাবাই না, এগুলো হচ্ছে পেশি। খাবারটাকে আরও পেশন করি আমরা, আরও পিষে ফেলি, পিষ্ট করে ফেলি। তো এটাকে বলা হয় পেশন দাঁত। কি বলা হয়, এটাকে বলা হয় পেশন দাঁত। কি দাঁত, পেশন দাঁত। হ্যাঁ, পেশন দাঁত। এটা পেশন দাঁতও, এগুলোকে আবার দেখো, এটাও পেশন দাঁত, এগুলোও পেশন দাঁত। তো দেখো, এরাও পেশন, এরাও পেশন, এরাও পেশন, এরাও পেশন, কিন্তু এরা কিন্তু একটু আগে আছে না, এই আগের দুইটা পেশনকে বলা হয় অগ্র পেশন। কি বলবো আমরা, অগ্র পেশন। বাংলা নামগুলো জানতে হবে। তো দেখো, তুমি শিখবা হচ্ছে ইংলিশ দিয়ে, তুমি শিখবা হচ্ছে ইংলিশ দিয়ে, মনে রাখবা, তারপর ইংলিশটার বাংলা করবা। এই তো অগ্র পেশন দাঁত। এই হচ্ছে আমাদের দাঁতের কাহিনীগুলো। এখন দাঁতটা আমাদের এখানে কেন বলতে হচ্ছে, পরিপাক নালীর অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ হচ্ছে মুখগহ্বর। যে অবস্থায়, যে জায়গায় নালীটা গহ্বরের মতো, সেই জায়গাটাকে আমরা বলতেছি মুখগহ্বর। আর মুখগহ্বরের মধ্যে একটা জিনিস আছে দাঁত, আর ওই দাঁতটা, ওই যে দাঁতগুলি 32টা দাঁত কিসের জন্য, 32টা দাঁত পরিপাকের জন্য। এই যে 32 টিথ, হ্যাঁ, তো এই 32টার দাঁত এগুলো কিসের জন্য, পরিপাক রিলেটেড। স্যার কীভাবে পরিপাকে কীভাবে সহায়তা করে, হ্যাঁ, ওই যে আমরা খাদ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করতেছি, ক্ষুদ্র কণায় পরিণত করতেছি। তো ক্ষুদ্র কণায় পরিণত করাটা এক ধরনের পরিপাক, বুঝতে পেরেছ? খাদ্য কণাটাকে ক্ষুদ্র কণায় পরিণতকে এক ধরনের পরিপাক। তো তোমাদেরকে আগেই বলছিলাম পরিপাক মানে কি, জটিল খাদ্য কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করাকে বলা হয়ে থাকে পরিপাক, তাই না? তো এখানে দাঁতের মাধ্যমে আমরা জটিল খাদ্যকে ক্ষুদ্র কণায় আমরা পরিণত করি, সেটাই হচ্ছে পরিপাক। দেখো টেম্পারেচার বেড়ে গেছে আমার, হ্যাঁ, কথা বলতেছি যে তোমাদের এখানে আসার আগে ঘুম থেকে উঠছি, মানে জ্বরের ঘুরে ঘুমিয়েছিলাম, টেম্পারেচার আবার রাইজ করলো। দেখো, যেটা বলতেছিলাম আমি যে আশা করি বুঝতে পারছো। তাহলে এদের কাজ হচ্ছে দাঁতের কাজই হচ্ছে কি, খাবারটাকে পরিপাক করা। তবে দেখো, এখানে যে পরিপাকটা, দাঁত যে খাবারটাকে টুকরা করতেছে, এই পরিপাকটাকে বলতেছি আমরা যান্ত্রিক পরিপাক। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা যান্ত্রিক পরিপাক। স্যার আর কোনো পরিপাক আছে? একটা পরিপাক আছে, সেটা হচ্ছে যদি কোনো এনজাইমের উপস্থিতিতে পরিপাক হয়ে থাকে, সেটাকে বলি আমরা রাসায়নিক পরিপাক। তাহলে কোনো এনজাইমের উপস্থিতিতে পরিপাক হওয়াকে বলি আমরা রাসায়নিক পরিপাক, কিন্তু এখানে দাঁতের সাথে পরিপাক হচ্ছে, সেটাকে বলতেছি আমরা যান্ত্রিক পরিপাক। কি বলতেছি আমরা, যান্ত্রিক পরিপাক। তো দাঁতের সাহায্যে খাবারটাকে টুকরা করা,
এগুলাকে বলবো যান্ত্রিক পরিপাক। তো আমরা দাঁত কি ধরনের পরিপাক করি খাবারকে? খাবারের যান্ত্রিক পরিপাক করে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা এখন জিহ্বাটা নিয়ে একটু আলোচনা করি। দাঁত নিয়ে তো আর কোনো কনফিউশন থাকার কথা না। তো এই তো এখন আমরা যদি বলি যে রাসায়নিক পরিপাকটা এখানে আসবে না, রাসায়নিক পরিপাকটা পরবর্তীতে আসবে। আমি আগে জিহ্বাটার কথা বলি। রাসায়নিক পরিপাক হবে এনজাইমের সাহায্যে। তাই দেখো, জিহ্বারও কি পরিপাক নিতে জিহ্বার কি কোনো ভূমিকা রয়েছে? জিহ্বার ভূমিকা তো অবশ্যই আছে। জিহ্বা দিয়ে আমরা বিভিন্ন স্বাদ নিয়ে থাকি। হ্যাঁ, বিভিন্ন স্বাদ নিয়ে থাকি আমরা বুঝি যে কোনটার স্বাদ কি, এবং ওই অনুযায়ী জিহ্বাটাকে প্রস্তুত করি, মানে লালাগ্রন্থিগুলোকে প্রস্তুত করি, ওই অনুযায়ী লালাকরণ হয়। আমাদের খুব মজা লাগে। আমরা এই যে অনেক মজা, এই যে মজার বিষয়টা আমরা বুঝতে পারি এই জিহ্বার কারণে। তাহলে আমাদের জিহ্বা সম্পর্কে একটু জানা দরকার। মেডিকেলে চান্স পেলে আরও অনেক কিছু জানতে পারবা, জিহ্বাতে কী কী আছে একদম ধরে হ্যাঁ শিখতে পারবা। তো যাই হোক, যতটুকু তোমাদের লেভেলে জানা দরকার ততটুকু জানাচ্ছি। এটা হচ্ছে এই যে হচ্ছে জিহ্বা। স্যার এত লম্বা জিহ্বা? হ্যাঁ, জিহ্বাটা একটু লম্বা হয় না? আবার আমরা অনেক সময় দুষ্টামি করে অনেকে জিহ্বা দেখায় না? হ্যাঁ, এই যে জিহ্বাটা ধরো, এটা হচ্ছে তোমার জিহ্বাটা। হ্যাঁ স্যার কী বলতেছেন? হ্যাঁ, যাই হোক, সবার জিহ্বাই গঠনগত দিক থেকে একই রকম। হ্যাঁ, তো দেখো এই যে এই জিহ্বাটার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা জিহ্বা থেকে যে স্বাদ নেই, আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিই না? তাহলে জিহ্বার আবার এক একটা এলাকা আছে, এক একটা অঞ্চল আছে। হ্যাঁ, যেমন ঢাকার বিভিন্ন অঞ্চল আছে, নয়াপল্টন, তারপরে হ্যাঁ তারপরে কি গুলশান, তারপরে হচ্ছে মিরপুর, এরকম বিভিন্ন জায়গায় আছে না? এখানেও এই জিহ্বাটার মধ্যে বিভিন্ন এলাকা আছে। তো যে এলাকাটা একদম শুরুর দিকে যে এলাকাটা সেই এলাকা দিয়ে, সেই অঞ্চলটা দিয়ে আমরা বুঝি কোনো জিনিসের মিষ্টি স্বাদটা আমরা নিয়ে থাকি। মিষ্টি, যে কোনো জিনিস মিষ্টি কিনা সেটা আমরা বুঝতে পারি। একটা জিনিস মিষ্টি কিনা সেটা আমরা বুঝি ঠিক এই জায়গাটা দিয়ে, তো এই অঞ্চলটা দিয়ে আমরা বুঝি মিষ্টি কিনা। মিষ্টি জাতীয় জিনিসের স্বাদ নিয়ে থাকি আমরা। মিষ্টি জাতীয় জিনিসের স্বাদ নিয়ে থাকি, সেটাকে আমরা কোনো জিনিসের মিষ্টতা টেস্ট করি। কি করি? কোনো জিনিসের মিষ্টতা বুঝে থাকি আমরা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এর পিছনের দিকে যদি আমরা একটু যাই, আচ্ছা অন্য কালার ইউজ করি তাহলে মনে হয় সুবিধা হবে। একটু পিছনের দিকে যদি আমরা যাই, একটু পিছনের দিকে যাই, এই পিছনের এই এলাকাটা দিয়ে আমরা বুঝি লবণাক্ততা, যে কোনো জিনিস আসলে নুনতা কতটুকু সেটা দিয়ে আমরা বুঝতে পারি লবণাক্ততা। ঠিক আছে? তারপরে দেখো, আমি যদি আরেকটু পিছনে যাই, তাহলে আমরা বুঝতে পারি এই জিহ্বার এই অংশটা দিয়ে একটা পিছনে গেলে আমরা বুঝতে পারি অম্লতা। কি বুঝতে পারি আমরা? অম্লতা। আমরা বুঝতে পারি সেটা অম্লতা। কি বুঝতে পারি বলো? অম্লতা মানে কি? টক জিনিসটা বুঝতে পারি। তারপর একদম পেছনের দিকে জিহ্বার এই অংশটা দিয়ে আমরা বুঝতে পারি কি? এই অংশটা দিয়ে একদম পেছনের দিকে এই অংশটা দিয়ে, আচ্ছা এটা আসলে এভাবে, এটা একদম এরকম থাকবে। যদি একটু তোমাদেরকে দেখাই, জিহ্বার এই পিছনের একটা অংশ থাকবে, এই অংশটা দিয়ে আমরা বুঝি, এই অংশটা দিয়ে আমরা কি বুঝি? তিক্ততা, মানে তিতা লাগে না? এই তিক্ততা। এই যে সিরিয়ালটা বললাম না, খেয়াল করো। এই যে সিরিয়ালটা বললাম, এটা খুবই দরকারি এবং এটা পরীক্ষায় আসে কিন্তু, যে জিহ্বার অগ্রভাগ কোন জাতীয় খাবারের স্বাদ নিয়ে থাকে, এবার জিহ্বার অগ্রভাগের পিছনের অংশ কোন অংশের খাবার নিয়ে থাকে, বা তোমাকে বলবে যে তিক্ততা অনুভব হয় জিহ্বার কোন অংশে। তো এই জিনিসগুলো আমরা একটা প্যাচ খেয়ে যাই, একটা ঝামেলা লেগে যায়। তো এটা তো তোমাদের এই সিরিয়ালটা তো এইভাবে চিত্র দিয়ে যদি মনে রাখতে পারলেই, তারপরেও এইভাবে আমি একটা স্টোরি বলি, সেটা দিয়ে তোমাদের হয়তো একটু সহজ করে মনে থাকবে। যখন খেয়াল করো, যখন মনে করো আমরা যখন কি করি,
বিশেষ করে যখন একজন মানুষের যখন বিয়ে হলো, একদম একদম মনে করো নতুন নতুন, হ্যাঁ, নতুন নতুন যখন বিয়ে হয়েছে, তখন কি করে একজন স্বাভাবিকভাবেই একটা একটা হচ্ছে যে তাদের মধ্যে সম্পর্কটা অনেক মধুর হয়, তাই না? বিশেষ করে যে একজন, যদি বলি আমি, একজন মহিলা বা মানে ওয়াইফ, যে নববধূ, তার জামাইকে খুব মিষ্টি করে ডাক দিবে, ওঘো ভাত বেড়ে রেখেছি, খেয়ে নাও। প্রথমে এটা হচ্ছে শুরু, খুব মধুর বা মিষ্টির। তারপর কিছুদিন পরে বা বছরখানেক বা 5-6 মাস পরে তখন ডাকটা কি দিবে, ভাত বাড়া আছে, খেয়ে নাও। একটু কমে গেল, একটু মিষ্টতা একটু কমে গেল, মানে লবণাক্ততা, ঠিক আছে। তারপর মনে করো আরও কিছুদিন পরে বলবে যে জামালের বাপ কই, ভাত খাও, ঠিক আছে। তারপর আরও কিছুদিন পরে কি বলে, জামাইদার বাপ ভাত রাইন দেখাও, ঠিক আছে। তাহলে দেখো সম্পর্ক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে আসলে স্টোরিগুলো আবার চেঞ্জ করতে হচ্ছে, অনেকেরই একটু গাত্রদাহ হচ্ছে, এই জন্য আমার একটু এই জিনিসগুলো মানে অন্যভাবে বলতে হচ্ছে। যাই হোক, এখানে তো আর কারো কোনো করা হচ্ছে না, এটা হচ্ছে নর্মালি, তুমি এইভাবে চিন্তা করে নাও। তো দেখো নর্মালি আমরা যদি বলি সেটা হচ্ছে যে, তাহলে আমরা কি বুঝলাম, প্রথমেই সম্পর্কটা খুব মধুর হবে, মিষ্টি হবে। তারপর কিছুদিন পরে একটু একটু কি হয়, একটু সম্পর্কটা একটু মানে একটু হালকা হয়, তখন সেটা কি বলবো, সেটাকে আমরা লবণাক্ততা বলবো। তারপরে আরও কিছুদিন পরে সম্পর্কটা একটু কী হবে, সম্পর্কের মধ্যে আরও কিছুদিন পরে একটু অম্লতা ভাব আসবে। তারপর একদম লাস্টের দিকে একদম কী আসবে, একদম তিতা তিতা লাগবে, সম্পর্ক তিক্ততায় ভরে যাবে। অনেক সময় তো ডিভোর্সও হয়ে যায়, তাই না? তো যাই হোক, তো আশা করি তোমাদের মনে থাকবে এখন সিরিয়ালটা। প্রথমেই কি খুব মধুর একটা সম্পর্ক, যেটাকে বলে মিষ্টতা। তারপরে আরও কিছুদিন পরে সম্পর্কের মধ্যে একটু ভাটা পড়বে, হালকা একটু, যেটাকে আমরা বলবো লবণাক্ততা। তারপর আরেকটু পরে একটু টক টক লাগবে, হালকা হালকা ঝগড়া টগড়া লাগবে। তারপর লাস্টের দিকে একদম তিতা তিতা লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে কথা। তো এটা সাধারণত হয়ে থাকে। এবং আমি একটা পত্রিকায় দেখলাম যে ডিভোর্সের সংখ্যা নাকি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, এবং লকডাউনে সেটা আরও বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার, এটা দিয়ে আমরা, এই জিহ্বা দিয়ে আমরা কি বুঝি, স্বাদ অনুভব করি, ঠিক আছে। খাদ্যের স্বাদ অনুভব করি, খাদ্যের স্বাদ অনুভব, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। এখন আমরা চলে আসি যে আমরা মুখ গহ্বরে আর কি আছে। তো এগুলো হচ্ছে পরিপাক নালীর অংশ। তো আমরা এখন গ্রন্থির অংশটা একটু করে জেনে নিই। এটা হচ্ছে পরিপাক নালীর অংশ। আমরা একটু গ্রন্থিটা এখানে শিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমাদের শরীরে কী কী লালা রয়েছে, মানে লালা গ্রন্থি কী কী আছে একটু খেয়াল করি। সেটা হচ্ছে, আমি যদি বলি, একটু যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, ধরো, তা দেখো এদিকে খেয়াল করো। আমি যদি বলি যে এই, ঠিক আছে, তোর এটা জিহ্বা, তোর জিহ্বাটা যদি পছন্দ না হয়, আই এম সো সরি, আই এম ভেরি ব্যাড, হ্যাঁ, ইন ড্রয়িং, ঠিক আছে। তো যাই হোক, ধরো এটা হচ্ছে একটা জিহ্বা, এটা একটা কারো একটা জিহ্বা। তারপরে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে মুখগহ্বর। এখন কথা হচ্ছে কি, লালা গ্রন্থিগুলো তো মুখগহ্বরে থাকে বলছিলাম আমরা, তাই না? এখন দেখো, এখন কোন জায়গাতে থাকবে, শিট, আমি একটু ওয়েট করছি। ওয়েট। ওকে, নাও ক্লিয়ার। তা দেখো, যেটা বলতে চাচ্ছিলাম, যে স্যার কি বলতে চাচ্ছেন, এই যে লালা গ্রন্থি, যে আমাদের মুখ গহ্বরে যে লালা গ্রন্থি থাকে, কোথায় কোনটা থাকে সেটা একটু তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে জিহ্বার নিচে
এক জোড়া লালা গ্রন্থি থাকে। এটা বোঝানোর জন্য আমি এইভাবে আঁকতেছি। জিহ্বার নিচে এক জোড়া লালা গ্রন্থি থাকে। মনে রাখবা লালা গ্রন্থির কিন্তু একটা নালী আছে। লালা গ্রন্থি কিন্তু নালী ছাড়া কিন্তু না, নালীযুক্ত লালা গ্রন্থি। তাদের জিহ্বার নিচে লালা গ্রন্থি থাকে, তারপর হচ্ছে এক জোড়া লালা গ্রন্থি থাকে, এবং তারপর হচ্ছে আমি যদি বলি এটা তো জিহ্বার নিচের কথা বললাম, আবার চোয়ালের নিচে, জিহ্বার নিচে এক জিনিস আর চোয়ালের নিচের দিকে আরেক জিনিস, এই জায়গায় আরো দুইটা লালা গ্রন্থি থাকে। হ্যাঁ, আবার দেখো কানের পাশে, এই যে কানের দিকে, কানটা তো আমাদের এদিকে থাকবে না, কানের দিকে আরো এক জোড়া লালা গ্রন্থি থাকবে। ঠিক আছে, দুই কানের দিকে, এই কানের দিকে একটা, এই জায়গাতে, এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, এক জোড়া এগুলো। এবং প্রত্যেকটা কিন্তু নালীযুক্ত গ্রন্থি। কি গ্রন্থি? নালীযুক্ত গ্রন্থি। তাহলে দেখো আমি যদি বলি এখন জিহ্বাটাকে ইংলিশে কি বলা হয়ে থাকে? জিহ্বাটাকে ইংলিশে বলা হয়ে থাকে টাং। আমরা আসলে মাদার টাং। মাদার টাং মানে কি? মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা আর কি। তো যাই হোক, তো এই যে দেখো আমরা জিহ্বাকে অনেক সময় টাং বলে থাকি ইংলিশে, কিন্তু জিহ্বার আরেকটা সুন্দর বায়োলজিক্যালি নাম আছে। জিহ্বাকে বায়োলজিতে আবার বলা হয় লিঙ্গুয়া। কি বলা হয়ে থাকে? জিহ্বাকে বায়োলজিতে কি বলা হয়ে থাকে? লিঙ্গুয়া। ঠিক আছে, তো জিহ্বার নিচে, জিহ্বার নিচে যে একজোড়া লালা গ্রন্থি, জিহ্বার নিচে যে একজোড়া লালা গ্রন্থি, এদেরকে আমরা বলি সাবলিঙ্গুয়াল গ্রন্থি। কি বলবো আমরা? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। জিহ্বার নিচে যে একজোড়া লালা গ্রন্থি, এদেরকে আমরা বলে থাকি সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো লিঙ্গুয়ার নিচে যেগুলো সেগুলো হচ্ছে সাবলিঙ্গুয়াল। ক্লিয়ার? আর এটা তো আমাদের বলতেছি যে এটা তো আমাদের ম্যান্ডিবল। এটা কি নিচের চোয়াল না? নিচের চোয়াল, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ম্যান্ডিবল বলে থাকি। এটাকে ম্যান্ডিবল বা নিচের চোয়াল বলি, তাই না? এটাকে আমরা ম্যান্ডিবল বলি না? তো ম্যান্ডিবলের এই যে এই জায়গাগুলোতে থাকবে, এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো সাবম্যান্ডিবুলার। কি বলবো? সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তো দেখো জিহ্বার নিচে যে একজোড়া লালা গ্রন্থি, এদেরকে বলবো আমরা সাবলিঙ্গুয়াল। তো দেখো এত জটিল করে নিও না। জিহ্বার নিচে আছে একজোড়া, দেখো তো একটা ফিল করা যায় না যে সমানে পানি উঠতেছে উপর থেকে, টক জাতীয় কোনো খাবারের কথা বললাম বা একটা সুস্বাদু খাবারের কথা, জিহ্বার নিচ দিকে গ্রন্থিগুলো থেকে রসটা বের হচ্ছে। তো জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল, মানে লিঙ্গুয়ার নিচে সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবল, নিচের চোয়ালটাকে ম্যান্ডিবল বলি, ম্যান্ডিবলের নিচের দিকে সাবম্যান্ডিবুলার, আর কানের পাশে 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 প্যারোটিড গ্রন্থি। কি গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, প্যারোটিড গ্রন্থি। কি গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি। তো দেখো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা যদি বলি জিহ্বার নিচে একজোড়া গ্রন্থি সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ম্যান্ডিবলের নিচে একজোড়া গ্রন্থি সাবম্যান্ডিবুলার গ্রন্থি, কানের পাশে একজোড়া গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। তাহলে দেখো আমরা গ্রন্থি কয়টা পাইছি? 1, 2, তারপর 3। এইগুলো হচ্ছে আমাদের লালা গ্রন্থি। লালা গ্রন্থি কত প্রকার? লালা গ্রন্থি হচ্ছে 3 প্রকার। লালা গ্রন্থি কত প্রকার? লালা গ্রন্থি 3 প্রকার। লালা গ্রন্থি কত প্রকার? 3 প্রকার। সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড। কানের পাশের প দিয়ে মনে রাখবা প্যারোটিড। পাশের প দিয়ে কি মনে রাখবো? প্যারোটিড। আমার এইভাবে মনে আছে। তাহলে দেখো লিঙ্গুয়ার নিচে সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার নিচে সাবম্যান্ডিবুলার, কানের পাশে প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের এই গ্রন্থিগুলোর কাজ কি? গ্রন্থিগুলো থেকে যে রসটা বের হয়, একটা জিনিস খেয়াল করো, এই গ্রন্থিগুলোর দিকে কি বলতেছে এখানে? এখন আমরা যদি একটু চিন্তা করি, যে এই যে লালা গ্রন্থি থেকে যে রসটা বের হয়, কি রস বের হয়, মানে এখানে কি এনজাইম থাকবে? লালা গ্রন্থি থেকে লালা রস খরিত হয়। লালা গ্রন্থিতে কি খরিত হয়? লালা রস খরিত হয়। আর লালা রসের মধ্যে কি এনজাইম থাকবে? লালা রসের মধ্যে মনে রাখবা, লালা রসের মধ্যে যে এনজাইমটা থাকবে, দুইটা এনজাইম থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। একটা কি থাকবে? টায়ালিন থাকবে, মানে দুইটা এনজাইম থাকবে। মানে আমি বলছিলাম না দাঁত দিয়ে হয় যান্ত্রিক পরিপাক, দাঁত দিয়ে কি হয়? চাবাইছি, এটা যান্ত্রিক পরিপাক। আর লালা গ্রন্থি থেকে লালা রস খরিত হয়,
এটা দিয়ে হবে রাসায়নিক পরিপাক। লালারস দিয়ে কি হবে? লালারসের এনজাইম দিয়ে কি হবে? রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক হবে। তাহলে কি কি এনজাইম আছে এখানে আমি যদি বলি, লালারসের মধ্যে এনজাইমগুলোর নাম কি? একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেজ। একটা হচ্ছে টায়ালিন ও মল্টেজ, এই দুইটা এনজাইম থাকবে। ঠিক আছে, তো দেখো লালারসে কি থাকবে? হ্যাঁ, এই টায়ালিন এবং এই মল্টেজ, এই দুইটা এনজাইম থাকবে। এখন টায়ালিনের আবার একটা নাম আছে, আমার এই টায়ালিনের আবার একটা নাম আছে। টায়ালিনকে অনেক সময় কি বলা হয়ে থাকে? স্যালাইভারি অ্যামাইলেজ বলা হয়ে থাকে। টায়ালিনকে অনেক সময় কি বলা হয়ে থাকে? এই লালা, আবার দেখো লালারসকে ইংলিশে বলা হয় স্যালাইভা। লালারসকে ইংলিশে কি বলা হয়ে থাকে? লালারসকে ইংলিশে বলা হয়ে থাকে স্যালাইভা। আর স্যালাইভাতে যে এনজাইম নাম হচ্ছে স্যালাইভারি, টায়ালিনের আবার একটা নাম আছে স্যালাইভারি অ্যামাইলেজ। কি বলবো আমরা? স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনের আবার একটা নাম আছে, সেটাকে আমরা কি বলবো? স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝলাম। তো দেখো ভালো করে খেয়াল করো যে লালা গ্রন্থি কত প্রকার? 3 প্রকার, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, প্যারোটিড। ক্লিয়ার? ওকে ফাইন। এখন লালারসের মধ্যে যে এনজাইম থাকবে, একটা হচ্ছে টায়ালিন থাকবে, একটা হচ্ছে মল্টেজ থাকবে। তো টায়ালিনটাকে আবার কি বলা থেকে? স্যালাইভা। এই স্যালাইভা দিয়ে আমরা মনে রাখবো স্যালাইভারি অ্যামাইলেজ থাকবে। এখন রাসায়নিক পরিপাকটা যদি এখানে জানতে চাও, আমি পরিপাকগুলো একসাথে শেখাবো, বিক্রিয়াগুলো একবারে শেখাবো। জাস্ট আমরা আপাতত এই পরিচয়টা নিয়ে রাখি যে লালারসের মধ্যে এই দুইটা এনজাইম আছে। আমরা যখন পরিপাকের যে বিক্রিয়াগুলো আছে সব একবারে যখন শিখবো আমাদের মাথায় ক্যাচ করবে। হ্যাঁ, এখন আপাতত আমাদের জাস্ট এই জিনিসগুলো জানা থাকলেই আমার মনে হয় যে বেটার, কারণ সব কিছু একসাথে নিতে গেলে আমাদের একটা প্রবলেম হয়ে যাবে। তো পরিপাকের বিষয়গুলো আমরা আলাদা করে শিখব। তো দেখো মানে পরিপাকের বিষয়টা মানে হচ্ছে টায়ালিন কীভাবে পরিপাক করে সেটা, এবং মল্টেজ কাকে পরিপাক করে কীভাবে করে সেগুলো আমরা আলাদা করে শিখব। এখন আমরা চলে আসি, আমরা একটু নিচের দিকে আসি। তো মুখ গহ্বরের মধ্যে আমরা কি পড়লাম? মুখ গহ্বরের মধ্যে পরিপাক নালীর দুইটা অংশ, একটা হচ্ছে মুখ গহ্বর নিজেও তো পরিপাক নালীর অংশ, সেই অংশে আমরা কি পড়লাম? দাঁতের কথা পড়লাম, জিহ্বার কথা পড়লাম, আর কি পড়লাম? লালা গ্রন্থির কথা পড়লাম। লালা গ্রন্থির মধ্যে আবার 3 রকমের গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, প্যারোটিড গ্রন্থি। এখান থেকে কি করিতে হয়? লালারস করিতে হয়। লালারসের কাজ কি? যান্ত্রিক পরিপাক করে, এখানে আরও কাজ করে খাবারটাকে পিচ্ছিল করে, যেমন আমরা খাবার যান্ত্রিক পরিপাক না, লালারসের কাজ হচ্ছে লালারসের যে এনজাইমগুলো সেগুলো রাসায়নিক পরিপাক করে, এবং লালারসের মধ্যে যে পিচ্ছিল পদার্থটা আছে সেটাকে খাবার গিলতে সহায়তা করে। তো এই জিনিসগুলো আর কি। তো আমাদের এটা হচ্ছে মোটামুটি। এখন আমরা এই মুখ গহ্বর থেকে আমরা একটু নিচের দিকে নামি, সেটা হচ্ছে আমাদের কি পাকস্থলী। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের পাকস্থলী। তো এখন খেয়াল করো, এই পাকস্থলীর মধ্যে এটা তো অন্য নালী, এতটুকু হচ্ছে পাকস্থলী। এখন দেখো এই পাকস্থলীটা যদি আমরা এভাবে চিন্তা করি, পাকস্থলী আবার কয়েকটা অংশ আছে। আমরা এখন পড়বো কি? পাকস্থলী। মুখ গহ্বর থেকে একটু নিচের দিকে নামবো, পাকস্থলী। হ্যাঁ, এখন দেখো এই জায়গাতে যদি আমরা একটু দেখি যে এর কয়েকটা অংশ একদম উপরের, একদম শুরুর দিকে যে অংশটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি কার্ডিয়া। একদম শুরুর দিকে খেয়াল করো, একদম শুরুর দিকে একটা অংশ আছে, এই অংশটাকে আমরা বলে থাকি কার্ডিয়া। এটা পাকস্থলীর কোন অংশ? এটাকে আমরা বলে থাকি কার্ডিয়া। এটাকে আমরা কি বলে থাকি? কার্ডিয়া বলে থাকি। তারপর এই যে উপরের দিকে যে অংশটা, এই অংশটাকে আমরা বলে থাকি ফান্ডাস। এই অংশটাকে আমরা কি বলে থাকি? ফান্ডাস। ঠিক আছে, তারপর আমরা যদি একটু নিচের দিকে নামি, এই যে দেখো এই জায়গাটাতে আমরা বলে থাকি, এই অংশটাকে আমরা বলে থাকি হ্যাঁ, এই অংশটাকে আমরা বলে থাকি পাইলোরাস। এটা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি পাইলোরাস। তারপর আবার এখন দেখো
এই দেখো এদিকে একটা বাঁক আছে, এদিকে একটা বাঁক আছে, কিন্তু দেখো এদিকে একটা বাঁক আছে না, একটু খেয়াল করো তো। এই যে একটা বাঁক, একটা বাঁকা একটা অংশ না, এই যে একটা বাঁকা অংশ, আবার এদিক দিয়েও কিন্তু ভিতরের দিকে একটা বাঁকা অংশ। তো বাইরের দিকে যে বাঁকা অংশটা, এটাকে বলি আমরা বড় বাঁক। কি বলে থাকি? বড় বাঁক। আমরা বলে থাকি এটা কি? বড় বাঁক। ভিতরের দিকে যে একটা বাঁকা অংশ আছে, এটাকে আমরা বলি ছোট বাঁক। ঠিক আছে, ছোট বাঁক। তাহলে দেখো এই অংশগুলো আমরা মনে রাখবো। এখন এগুলোকে ইংলিশে আবার কি বলা হয়ে থাকে? এই যে দেখো বড় বাঁক এবং ছোট বাক্যে এগুলোকে আবার ইংলিশ নাম আছে। ইংলিশগুলো তোমাদের ওইভাবে নেওয়া নাই, ওইভাবে তোমাদের দেওয়া নাই। তারপরে আমি যদি তোমাদেরকে একটু করে বলতে চাই, সেটা হচ্ছে একটু করে যদি বলি, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, কার্ভেচার। এটা হচ্ছে লেজার কার্ভেচার, মানে লেজার মানে ছোট আর কি। ঠিক আছে, আবার এই তো, আবার এখানে খেয়াল করো, খাবারটা দিক দিয়ে যখন ঢুকবে তখন একটা স্পিংটার থাকবে। স্পিংটার মানে দরজার মতো কাজ করবে। স্পিংটার মানে খাবারটা ঢুকবে কি ঢুকবে না সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে যে একটা স্পিংটার থাকবে, এটা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার। কি বলা হয়? এটাকে আমরা বলবো কার্ডিয়াক। এই যে কার্ডিয়ার মুখের দিকে যে স্পিংটারটা, একে বলবো আমরা কার্ডিয়াক স্পিংটার, কার্ডিয়াক স্পিংটার। ঠিক আছে, ওটাকে আমরা কি বলে থাকবো? এটাকে আমরা বলবো কার্ডিয়াক স্ফিংটার। আবার এখানেও একটা স্ফিংটার থাকবে, সেটাকে বলবো আমরা পাইলোরাসের মুখে, পাইলোরাসের মুখের দিকে একটা স্ফিংটার থাকবে, একে আমরা বলবো পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। তোমাদের বইয়ে এই জায়গাটা একটু প্যাচ লাগাইছে। কোন জায়গাটা? ওই যে এই যে বাঁকটা, এটা হচ্ছে বড় বাঁক। এটা তোমাদের বই চিহ্নিত করাটা ভুল করছে। আর এই যে বাঁকটা, এটা হচ্ছে ছোট বাঁক। হ্যাঁ, এই দুটো জিনিস বইয়ের চিহ্নিত করতে একটু ঝামেলা করছে। তাহলে দেখো, আমরা যদি বলি যে এই জায়গাটার নাম হচ্ছে কার্ডিয়াক স্পিংটার, এবং এই যে এই জায়গাটা, এটাকে বলবো আমরা পাইলোরিক স্পিংটার। ঠিক আছে, দুইটা স্পিংটার এখানে আছে। ওকে, এই পর্যন্ত মোটামুটি আশা করি তোমাদের ক্লিয়ার। এগুলো হচ্ছে বৃত্তাকার পেশি বলয়। স্পিংটার মানে আমি আবারও বলতেছি, স্পিংটার হচ্ছে একটা দরজার মতো কাজ করবে। এগুলো হচ্ছে পেশির একটা বলয়, এগুলোকে আমরা পেশি বলয় বলে থাকি। আমরা যদি বলি এগুলো হচ্ছে কি, স্পিংটার মানে কি বলয়? স্পিংটার মানে হচ্ছে পেশি বলয়। এটা স্পিংটার মানে কি? পেশি বলয়। ঠিক আছে, আশা করি তোমাদের এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে, কিছু জিনিস যেটা আমি প্রথম ক্লাসে কারেন্ট চলে যাওয়াতে বলতে পারি নাই, সেটা হচ্ছে এরকম যে এটার দৈর্ঘ্যটা প্রায় 15 সেন্টিমিটার এবং প্রস্থটা দৈর্ঘ্যটা 30 সেন্টিমিটার এবং প্রস্থটা হচ্ছে প্রায় 15 সেন্টিমিটার। এটা আশা করি তোমরা এমসিকিউতে এটা লাগবে। এবং যদি একটু করে বলি, এই এর মধ্যেও, এই যে পাকস্থলীর মধ্যেও খেয়াল করো, এই পাকস্থলীর মধ্যে দুই রকমের পরিপাক হয়। তাহলে আমরা এটা মুছে ফেলি। এখানে এই পাকস্থলীর মধ্যে দুই রকমের পরিপাক হয়। পাকস্থলীর মধ্যে দুই রকমের পরিপাক হবে। একটা হবে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক। দেখো, যান্ত্রিক পরিপাক বলতে আমরা কোনটা বুঝি? দেখো, সিম্পল, এত কঠিনভাবে নিও না। যান্ত্রিক পরিপাক বলতে আমরা সেটাকে বুঝি, সেটা হচ্ছে যে একটু দেখো, আমরা যদি যান্ত্রিক পরিপাক জিনিসটা যদি বুঝতে চাই, এই যান্ত্রিক পরিপাক তোমাদেরকে আগেও বলছি, কোনো রকমের এনজাইমের সাহায্য ছাড়া দস্তাদস্তি করে যে পরিপাক। দস্তাদস্তি মানে হচ্ছে ওই যে দাঁত দিয়ে চিবাচ্ছি, জোরপূর্বক যে পরিপাক, দাঁত দিয়ে চিবাচ্ছি, সেটা হচ্ছে কি? যান্ত্রিক পরিপাক। এখন মনে করো পাকস্থলীর মধ্যে পেশি আছে না? আমরা যদি বলি যে পাকস্থলী, হ্যাঁ, এটার মধ্যে তো পেশি আছে না? এই পাকস্থলীর মধ্যে অনেক রকমের পেশি থাকবে না?
এই পাকস্থলীর মধ্যে তো অনেক রকমের পেশি থাকবে। ওই পেশিগুলো কি করবে? ওই পেশিগুলো এরকম সংকুচিত প্রসারিত হবে। এই পেশিগুলো খাবারটাকে এরকম কি করবে? বানাবে ইচ্ছা মতো। হ্যাঁ, তো এইটা হচ্ছে এক ধরনের যান্ত্রিক পরিপাক। তো পাকস্থলীতে আসলে পাকস্থলীতে আসলে মসৃণ পেশির, আচ্ছা, পাকস্থলীর পেশিগুলোকে কি আমরা ইচ্ছা মতো সংকুচিত করতে পারি? দেখো, আমরা এগুলোকে ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি, সুতরাং এটা হচ্ছে অমসৃণ পেশি। আর পাকস্থলীর পেশিগুলো আমরা ইচ্ছা মতো পারি না, সেটা হচ্ছে মসৃণ পেশি। তাহলে এখানে মসৃণ পেশির 3টা স্তর থাকবে। কি থাকবে? মসৃণ পেশির 3টি স্তর, 3টি স্তর যান্ত্রিক পরিপাক ঘটায়। যেন আমাদের মুখগহ্বরে কি যান্ত্রিক পরিপাক ঘটায়? আমাদের মুখগহ্বরে যেমন দাঁত আছে, তো মুখগহ্বরের দাঁতগুলো যান্ত্রিক পরিপাক ঘটায়। আর পাকস্থলীর কোন জিনিসটা? পাকস্থলীর যে মসৃণ পেশিগুলো, মসৃণ পেশির 3টা স্তর, 3টা লেয়ারে থাকবে, 3টা স্তর। মসৃণ পেশি কয়টা স্তর? 3টা স্তর এই যান্ত্রিক পরিপাকটা ঘটাবে। তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস খনিতে হবে, এটা তো ঘটাবেই, এছাড়াও ওইখানে একটা অ্যাসিড খনিত হয়। ওই অ্যাসিডটাও এক ধরনের যান্ত্রিক পরিপাকে সহায়তা করে, কারণ তোমরা জানো যে অ্যাসিডের মধ্যে যদি কোনো কিছু পড়ে, কোনো কিছুর মধ্যে যদি অ্যাসিড ঢেলে দাও, পুরো জিনিসটা গলে যায় না, বিক্রিয়া করে। হাতের মধ্যেও যদি অ্যাসিড পড়ে, তাহলে আমাদের হাতটা ক্ষয় হয়ে যাবে না? সালফারিক অ্যাসিড বলো, HCl বলো। হ্যাঁ, তো ওইখানে কি হবে? অল্প পরিমাণ বলতে ভালোই পরিমাণে HCl খনিত হয়, যার কারণে যান্ত্রিক পরিপাকে সহায়তা হয়। বলতে পারো যে স্যার, HCl হইলে তো এটা রাসায়নিক পরিপাক হওয়ার কথা না। HCl সরাসরি করবে না। HCl একটা কাজ করে, সেটা হচ্ছে যে HCl খনিত হইলে খাবারটা একটু নরম হয়। সরাসরি HCl খাবারকে পরিপাক করে না। আমি আবারও বলছি, HCl সরাসরি খাবারকে পরিপাক করে না। যদি সে করতো, সেটাকে আমরা রাসায়নিক পরিপাক বলতাম। HCl কি করে? খাবারটাকে একটু নরম করে। আরেকটা কাজ করে, বিভিন্ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, তো এটা আমরা বলতে পারি HCl কি করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কারণ আমরা খাবারের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া আমরা অনবরত খাচ্ছি, প্রতিনিয়তই খাচ্ছি। তো যে ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে না, ওরাই আমাদের দেহে রোগ সৃষ্টি করবে। নর্মালি ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, খাবারের সাথে যে ব্যাকটেরিয়া থাকে। HCl ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে, ওই জায়গাটার মধ্যে ওই পেশিগুলো বিভিন্ন জুস ক্ষরণ করে, রস ক্ষরণ করে। যেমন আমাদের মুখে যে রসটা ক্ষরণ করে, সেটাকে বলা হয় লালা রস। আর এখানে যে রসটা ক্ষরণ করে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। কি বলা হয়? এবং কি আমরা বলতে পারি? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। হ্যাঁ, যান্ত্রিক পরিপাক ক্ষরণ করে। তাহলে দেখো, মসৃণ পেশির মাধ্যমে, HCl এর মাধ্যমে এবং গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে খাবারটা মোটামুটি একটা কি হয়, ওই গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে খাবারটা আরও পিষ্ট হয়। HCl এর মাধ্যমে, গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে, আর পেশিগুলোর চাপাচাপির কারণে খাবারটা কি হয়? যান্ত্রিক পরিপাক হয় আর ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরিণত হয়। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে একটা জিনিস তোমাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে যে খাবারটা আমরা যে খাবারটা খাচ্ছি, ওই খাবারটা কতক্ষণ এখানে আমাদের পাকস্থলীতে থাকে, সেটা আমাদের একটু জানতে হবে, মনে রাখতে হবে। প্রায় খাবারটা 2 থেকে 6 ঘন্টা খাবারটা অবস্থান করে। কয় ঘন্টা? 2 থেকে 6 ঘন্টা। তো দেখো, খাবারটা কতক্ষণ অবস্থান করে? 2 থেকে 6 ঘন্টা এই খাবারটা কোথায় পৌঁছায়? আমাদের পাকস্থলীতে পৌঁছায়। হ্যাঁ, তো এবার চিন্তা করো, তাহলে আমরা যে খাবারটা এখন খাচ্ছি, সেটা কিন্তু আমাদের দেহে ট্রান্সমিট করতেছে না, আমাদের কোষে পৌঁছাচ্ছে না। আমরা যখন খাবারটা খাই, সাথে সাথে কিন্তু খাবারটা কোষে যাচ্ছে না। তাহলে 2 থেকে 6 ঘন্টা আমার পাকস্থলীতে থেকে অবস্থান করে। তারপর খাবারটা যখন ক্ষুদ্রান্তে যাবে, ওই ক্ষুদ্রান্ত থেকে শর্করা, আমিষ, চর্বি তার সরল উপাদান হিসাবে বিভিন্ন কোষে যাবে ব্যাপন প্রক্রিয়ায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আর যে রাসায়নিক পরিপাকের যে বিষয়টা আমি বললাম, সেটা একটু খেয়াল করো। রাসায়নিক পরিপাক হলে মূলত এনজাইমের সাহায্যে সরাসরি বিক্রিয়া হবে। দেখো, এখানে HCl কিন্তু সরাসরি খাবারকে হজম করে না, পরিপাক করায় না। গ্যাস্ট্রিক জুস খাবারটাকে নরম করে, সরাসরি যেটা কথা বলা হচ্ছে না। এবং এই গ্যাস্ট্রিক জুসের কারণেই খাবারটা আরও পিষ্ট হয়। তো যাই হোক, আমরা ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিছু এনজাইম থাকবে। দেখো, গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে খাবারটা পিষ্ট হয়, সেটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলতেছি। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিছু এনজাইম থাকে,
ওই এনজাইমের সাহায্যে যে পরিপাক হবে সেটাকে আমরা বলি হ্যাঁ রাসায়নিক পরিপাক। তাহলে দেখো গ্যাস্ট্রিক জুসের কিছু এনজাইম, গ্যাস্ট্রিক জুসের সরাসরি আমি এনজাইম কথা যদি উল্লেখ করি, গ্যাস্ট্রিক জুসের এনজাইম খাবারের রাসায়নিক পরিপাক ঘটায়। খাবারের কি পরিপাক ঘটায়? খাবারের রাসায়নিক পরিপাক ঘটায়। তো এখন দেখো তোমাদেরকে যদি আমি বলি, ওই একটা জিনিস খেয়াল করো, এই পরিপাকগুলো আমরা একসাথে শিখব। যে রাসায়নিক পরিপাকগুলো আমরা সব একসাথে শিখব। মুখ গহ্বরের রাসায়নিক পরিপাক, পাকস্থলীর রাসায়নিক পরিপাক, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক, এই তিনটা জায়গার পরিপাক আমরা একসাথে শিখব। জাস্ট আপাতত জেনে রাখো পাকস্থলীতে 2 রকমের পরিপাক হতে পারে, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, এটা জেনে রাখো। আমি আবারও বলছি রাসায়নিক পরিপাকগুলো আমরা একসাথে শিখব। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, তোমরা এই যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে এগুলো ডিলিট করে দাও। হ্যাঁ, এগুলো অতিরিক্ত টু মাছ, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, আবার একটা ব্লার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ওয়েট করছি। হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন পাইছি আমি, সেটা হচ্ছে যে আয়েশা সিদ্দিকা আশা ও প্রশ্ন করছে যে এসিএল পাকস্থলীর কোনো ক্ষতি করে কিনা। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এখন একটু দাঁড়াও, আমি এটা বলতেছি, জাস্ট একটু করি। ভিডিওটাকে একটু ব্লার হচ্ছে, আমাকে একটু জানাও তো। ভিডিওটা কি ক্লিয়ার নাকি? তাড়াতাড়ি জানো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পাকস্থলী, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্যার খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে HCl আমাদের হাতে পড়লে আমাদের হাতের আমাদের হাতের ক্ষতি হয়ে যায়, কিন্তু আমাদের পাকস্থলীর কোনো ক্ষতি হয় না। সেটা কেন হয় না? বা যদি হয় তাহলে তো আমাদের পাকস্থলী থাকতো না। তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয় না, সেটা তোমাদের একজনে প্রশ্ন করছে, যে এটা একটা বিষয়। হ্যাঁ, এখানে একদম যদি আমরা বলি, স্বাভাবিকভাবে HCl কখনো নিজের ক্ষতি করবে না। এটা তো তোমরাও জানো, তোমরাও জানো। কারণ যদি ক্ষতি করতো তাহলে সেটা হচ্ছে যে আমাদের তাহলে আমরা তো আর পাকস্থলী থাকতো না। এটা কেন করে না? এখানে বেশ কয়েকটা কারণ আছে। কারণ একটাই, তো তোমরা নর্মালি চিন্তা করো যে আমাদের ত্বকের যে কোষগুলো বা আমাদের দেহের অন্য জায়গার যে কোষ এবং পাকস্থলীর কোষের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে পাকস্থলীর যে কোষগুলো, এপিথেলিয়ামের যে কোষগুলো, কি বললাম? এপিথেলিয়ামের কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত। এটা হচ্ছে 1 নম্বর কথা। এপিথেলিয়ামের কোষগুলো কি খুবই ঘন, একটার সাথে একটা খুবই ঘনভাবে সন্নিবেশিত।
এপিথেলিয়ামগুলো ঘনভাবে সংলগ্ন থাকে, দৃঢ়ভাবে সংবদ্ধ থাকে, যার কারণে দৃঢ়ভাবে সংবদ্ধ থাকায় এদের ক্ষতি হয় না। এটা একটা কারণ। যদি আমি বলি পাকস্থলীর এপিথেলিয়ামের কোষগুলো খুব ঘনভাবে সংবদ্ধ অবস্থা থাকে, এক মানে অন্যান্য জায়গার কোষগুলো থেকে এগুলো একটু ঘনভাবে সংবদ্ধ থাকে। আরও কারণ আছে, একটা কারণ না। তারপরে হচ্ছে এদের এখান থেকে এই এপিথেলিয়ামের যে কোষগুলো থেকে, এপিথেলিয়ামের কোষগুলো থেকে বাইকার্বনেট খরিত হয়। কি হয়? বাইকার্বনেট খরিত হয়, বাইকার্বনেট। এখন তোমরা জানো বাইকার্বনেট হচ্ছে একটা বেজ, একটা ক্ষার। বাইকার্বন হচ্ছে কি? বাইকার্বন হচ্ছে ক্ষার। দেখো এদের ভিতর থেকে বাইকার্বনেট বা বেজ বা ক্ষার খরিত হয়, যার কারণে এসিএল এর সাথে বিক্রিয়া করে এটা প্রশমিত হয়ে যায়। এটা কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। তো দেখো নর্মালি এসিএল তো খরিত হচ্ছে, এখান থেকে এসিএল বের হচ্ছে, এসিএল বের হয়ে তার কাজ করে ফেলবে, ব্যাকটেরিয়াকে মারার কথা সে মেরে ফেলবে। কিন্তু যখন এসিএল গিয়ে কোষের ভিতর গিয়ে কোষকে আক্রমণ করতে যাবে, তখন কোষের ভিতর থেকে এপিথেলিয়ামের কোষগুলো থেকে কি বের হবে? এসিএল খরিত হবে, সরি এপিথেলিয়াম থেকে বাইকার্বনেট খরিত হয়। এখন এসিএল হচ্ছে একটা অ্যাসিড, বাইকার্বনেট হচ্ছে একটা ক্ষার। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে জিনিসটা লেভেল হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। তো যার কারণে এখানে কিছু ওই রকম তেমন বেশি কিছু করতে পারে না। আর যদি তোমাদের আরেকটা জিনিস বলি, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা জিনিস, শুধু কি বাইকার্বনেট খরিত হয়? না, শুধু বাইকার্বনেট খরিত হয় সেটা না, এখানে কিন্তু একটা মিউকাস স্তর খরিত হয়। কি স্তর? মিউকাস। কি স্তর? মিউকাস স্তর। দেখো মিউকাস কি খরিত হয়? মিউকাস খরিত হয়। তো মিউকাস হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ। মিউকাস হচ্ছে কি, যে আমাদের জিহ্বার মধ্যে কি আছে, বা আমাদের মুখের মধ্যে পিচ্ছিল পদার্থ আছে না, এটা একেবারে মিউকাস। তো আমার পাকস্থলীর মধ্যেও কিন্তু মিউকাস পদার্থ রয়েছে, যার কারণে মিউকাসের একটা আস্তরণ থাকে, মিউকাস পদার্থের একটা আস্তরণ থাকে, যার কারণে পাকস্থলীর কোষগুলোকে তেমন ক্ষতি করতে পারে না। কিসের আস্তরণ থাকে? মিউকাসের একটা আস্তরণ থাকে। তার প্রথম কথা বললাম কি, ঘনভাবে সন্নিবেশিত থাকে, সংক্ষেপে লিখতেছি আমি, ঘনভাবে সন্নিবেশিত থাকে। 2 নম্বর বললাম যে 2 নম্বর কি বলছি? বাইকার্বনেট খরিত হয়। 3 নম্বর কি বলছি? 3 নম্বর বলছি যে মিউকাসের একটা স্তর থাকে। আরেকটা জিনিস বলা যেতে পারে, এখান ভিতর থেকে যখন এসিএল খরিত হয়, একতরা ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলাতে ব্যস্ত থাকে, মানে ব্যাকটেরিয়াতে মেরে ফেলাতে বিজি হয়ে যায় বা ব্যবহৃত হয়ে যায়, এভাবে না বলি আমরা, ওই এসিএলটা ব্যাকটেরিয়া মারতে ব্যবহৃত হয়ে যায়। এবং কিছু এসিএল কী করবে? এখানে পেপসিনোজেন একটা এনজাইম থাকবে। কি এনজাইম? পেপসিনোজেন এনজাইম। ওই পেপসিনোজেন এনজাইমটাকে সক্রিয় করবে, তাই সে আর এখানে আসার জিনিসগুলো এখানে ব্যবহৃত হয়ে যাবে। যে এসিএলটা খরিত হবে ব্যাকটেরিয়া মারতে ব্যবহৃত হবে, আর পেপসিনোজেন এনজাইমটাকে সক্রিয় করতে ব্যবহৃত হয়ে যাবে। অতিরিক্ত এসিএল থাকবে না, যেটা তোমার পাকস্থলীকে ক্ষতি করবে। তো আবার আমরা কি বলতে পারি তাহলে? পেপসিনোজেনকে সক্রিয় করবে। কি করবে? পেপসিনোজেনকে সক্রিয় করবে, পেপসিনোজেনকে সক্রিয়তে ব্যস্ত থাকবে। পেপসিনোজেন পেপসিনোজেনকে সক্রিয় করে। এটা পেপসিনোজেন মানে নিষ্ক্রিয়, তো পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। সক্রিয় পেপসিনে পরিণত করে। তো দেখো আমরা বলতে পারি এই তিনটা হচ্ছে এসিএল ক্ষতি করে না। এটা বুঝতে পারছো বলো তো? এতটুকু ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে বলি, একজন বলছে যে
অ্যাসিডিটি হলে বা গ্যাস্ট্রিক হলে প্রাথমিক পর্যায়ে কী করা উচিত? বেশি করে একটা হচ্ছে যে যদি আমরা এইভাবে যদি ঘরোয়া চিকিৎসা করি, এটা হচ্ছে যে আমার কি প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার, কারণ পানি খেলে কী হবে, তোমার অ্যাসিডের যে, তোমরা তো জানো কেমিস্ট্রি পড়ছো, সেটা হচ্ছে যে অ্যাসিডের একটা ঘনমাত্রা থাকে, যেটা বেশি ঘনমাত্রার অ্যাসিড আমাদের বেশি ক্ষতি করে। তো তুমি যখন প্রচুর পরিমাণে পানি খাবা তখন কিন্তু এসিএলের যে অ্যাসিডের ঘনমাত্রাটা কমবে, তখন তোমার পাকস্থলীর এই জায়গাগুলোতে ক্ষতি কম হবে, এটা একটা। তারপরে হচ্ছে যে তুমি, হ্যাঁ, তুমি হচ্ছে যে ওই ভাজা পোড়া জাতীয় খাবারগুলো যদি বেশি খাও সেগুলো অ্যাভয়েড করতে হবে, তেল জাতীয় খাবারগুলি অ্যাভয়েড করা দরকার, মানে সেগুলো আমাদের ক্ষতি করে থাকে। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওই যে পাকস্থলীর যে প্রাচীর, পাকস্থলীর প্রাচীরে ক্ষত বা ক্ষয় সৃষ্টি করার জন্য পাকস্থলীর প্রাচীরে ক্ষত সৃষ্টি হয় একটা ব্যাকটেরিয়ার কারণে, সেটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। কী বলা হয়? হেলিকোব্যাক্টার, হেলিকোব্যাক্টার, হেলিকোব্যাক্টার পাইলোরি। তবে বয়স যদি কম থাকে, খেয়াল করো, যেটাকে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হয়েছে বলি আমরা অনেক সময়, যাদের বয়স কম আছে, গ্যাস্ট্রিক হলে আমরা কিন্তু মানে অ্যাসিডের যে এগুলো আমরা খেয়ে ফেলি, মানে অ্যাসিডিটির যে ট্যাবলেটগুলো খেয়ে ফেলি। যেমন মনে করো তোমরা ওই অ্যাসিডের ট্যাবলেটগুলো না খেলে বেটার, কারণ হচ্ছে এগুলো হচ্ছে এক একটা H2 ব্লকার। হ্যাঁ, যখন তুমি যখন এগুলো খাবা, যখন এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে যাবা, পরবর্তীতে যখন একটু বয়স বাড়বে তখন তোমাকে এগুলো আর কাজ করবে না। তো এগুলো যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, তবে এটা করতে পারো, অ্যান্টাসিড সিরাপ খেতে পারো। কী খেতে পারো? অ্যান্টাসিড সিরাপ। অ্যান্টাসিড মানে কি? অ্যাসিডের অ্যান্টি, অ্যাসিডের বিপরীত। অ্যাসিডের বিপরীত মানে কি? বেজ, মানে ক্ষার। তো অ্যান্টাসিড মানে হচ্ছে ক্ষার। তো তুমি অ্যান্টাসিড খাওয়া। অ্যান্টাসিড খাইলে কী হচ্ছে, এই অ্যান্টাসিড ওষুধ খাইলে কী হবে, যে অ্যাসিডটা ক্ষরিত হচ্ছে সেই অ্যাসিডের সাথে অ্যান্টাসিড বিক্রিয়া করে ফেলবে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে, অ্যাসিডটাকে কী করবে? নিউট্রালাইজ করে ফেলবে। এখন তুমি যদি ওই যে অ্যাসিডের যে এগুলো খাও, যদি ট্যাবলেটগুলো খাও, মানে ওই গ্যাস্ট্রিক হলে যে ট্যাবলেটগুলো যদি তোমরা খাও, অমিপ্রাজল, অনেকেই নামও পারবে, রেবিপ্রাজল, অমিপ্রাজল অনেকেই খায়, তো ওইগুলো যখন খেতে যাবা তখন ওই জায়গাতে একটা এফেক্ট পড়বে। তো এগুলোকে H2 রিসেপ্টর ব্লকার বলা হয়ে থাকে। এগুলো মেডিকেলে উঠলে আরও ডিটেইলি জানতে পারবা। তো যাই হোক, এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমরা নর্মালি অ্যান্টাসিড খাইতে পারি যদি পেট ব্যথা বা ওইরকম কিছু থাকে, এই বয়সে আর্লি এজে অ্যান্টাসিড খাইলে ওটা নিউট্রালাইজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটা বলতে যাচ্ছিলাম যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়ার আর একটা হচ্ছে NSAID নামক কিছু ওষুধ রয়েছে। NSAID ওষুধ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। NSAID মানে হচ্ছে দরকার নেই ফুল মিনিংটা, তাও একটু জানা রাখলে ভালো। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই NSAID গ্রুপের কিছু ওষুধ আছে। তো দেখো, এক হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং NSAID। এই ওষুধগুলো খাইলে, হ্যাঁ, এই ওষুধগুলো খাইলে জিনিসটা হচ্ছে কি, মানে এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে বা NSAID নামক কিছু ওষুধের প্রভাবে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। পাকস্থলীতে কী সৃষ্টি হয়? ক্ষত সৃষ্টি হয়। সেটাকে আমরা বলি আলসার বলে থাকি। আমরা কি বলে থাকি? যে ক্ষতটা সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো? আলসার বলে থাকবো। আচ্ছা, এখানে একটা কথা আমরা বলে রাখি, আমরা আলসার বলতে আমরা পেটের মধ্যে ঘা হওয়াকে আমরা আলসার বলি। আমি একটা কথা বলি, আলসার কিন্তু আমাদের যে কোনো জায়গায় হতে পারে। আমাদের হাতে আলসার হতে পারে, আমাদের পায়ে আলসার হতে পারে, আমাদের মুখে আলসার হতে পারে। আলসার মানে হচ্ছে একটা ক্ষত। খেয়াল করো, আলসার মানে কি? আলসার মানে হচ্ছে এক ধরনের ক্ষত। তবে শুধু আলসার শুধু এটা ভুল ধারণা বাঙালিদের, যে আমরা আলসার বলতে আমরা পেটে বা পাকস্থলীকে বুঝি আমরা। তো নর্মালি দেখো, কোনো জায়গায় যদি ক্ষয় বা ক্ষত সৃষ্টি হয়, ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয়, মেডিকেল টার্ম আমরা একটু সহজ ভাষায় বলতেছি, ঘা বা ক্ষতের সৃষ্টি হয়, সেটাকে আমরা আলসার বলে থাকি। সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো পাকস্থলীতে আলসার বা ক্ষতটা হবে এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে, অথবা NSAID নামক কিছু ওষুধ তুমি যদি রেগুলার গ্রহণ করো। এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা। এবং তাহলে এই হচ্ছে কথাবার্তা। আমরা যদি একটু করে বলি, আমরা আগামী ক্লাসে একটু করে ওই ক্ষুদ্রান্ত্র এবং যকৃৎ এবং অগ্নাশয়, তিনটা জিনিস পড়ার চেষ্টা করব। ক্ষুদ্রান্ত্র, যকৃৎ, অগ্নাশয় এবং পারলে বৃহদান্ত্রটা পড়ে নেব। তারপরে একসাথে করে আমরা পরিপাকের যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা জানবো। ঠিক আছে?
তো এই হচ্ছে কথা। তোমরা টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের যত্ন নিবা, এবং যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ পড়াশোনাটা করবা ঠিক মতো। এবং যদি যার 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 ধর্ম রয়েছ সবাই ধর্মকর্ম করার কিছুটা চেষ্টা করবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, বাই।